আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আমি যে শিরোনামটি ব্যবহার করেছি সেটা হলো অনেক অভিযোগ থাকা সত্ত্বেও দলটি যেভাবে অপরিহার্য হয়ে উঠল। অবশ্যই আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন আমি কোন দলটির কথা বলতেছি। আমি শিরোনামে যে শব্দটি ব্যবহার করেছি যে অপরিহার্য হয়ে উঠল, অপরিহার্য বলতে আমরা কি বুঝি? অপরিহার্য মানে অত্যন্ত প্রয়োজনীয়, একেবারে আবশ্যক বা কোনো কিছুর অংশ যার থেকে তাকে আলাদা করা যায় না। ভালোভাবে বোঝার চেষ্টা করুন। অপরিহার্য অর্থাৎ কোনো কিছুর অংশ যার থেকে কোনোভাবেই আলাদা করা যায় না। এটি এমন একটি জিনিসকে বোঝায় যা বাদ দেওয়া অসম্ভব, যার অর্থ এটি ছাড়া কোনো কাজ বা বস্তুর সম্পূর্ণতা বা উদ্দেশ্য পূরণ করা যায় না। এই যে আমি আমার শিরোনামের মধ্যে অপরিহার্য একটা শব্দ কতগুলো জিনিস বোঝায়, যে অত্যন্ত প্রয়োজনীয়, যা থেকে কোনো সময় বাদ দেওয়া যায় না। বাদ দিলে আপনি পরিপূর্ণ সেটা হয় না। দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগ এই রাজনৈতিক দলটা এই বাংলাদেশ হওয়ার পেছনে তাদের ভূমিকা সেটা আমরা সবাই জানি, নতুন করে বলার কিছু নয়। গত 15 বছর 7 মাস, প্রায় 16 বছর এই রাজনৈতিক দলটা একটানাই ক্ষমতায় থেকেছে। এই একটানা 16 বছর ক্ষমতায় থাকাকালীন দলটির নামে নানান ধরনের অভিযোগ সামনে এসেছে এবং এই দলটিরও নানান ধরনের ভুল ছিল বলে অনেক রাজনৈতিক বিশ্লেষক এখন প্রকাশ্যে বলেন। আমি যদি মোটা দাগে এই দলটির গত 16 বছরের অভিযোগগুলো আপনাদেরকে বলি, তাহলে বোঝা যায় কর্তৃত্ববাদী শাসন, ভিন্ন মত দমন, দুর্নীতি ও দলীয়করণ, আর পরিশেষে 2024 সালের জুলাই আগস্ট আন্দোলনের এটা ক্ষমতাচ্যুত হওয়ার পরে এবং ক্ষমতাচ্যুত হওয়ার কিছুদিন আগে এই শব্দটাও ব্যবহার করা হতো, যে গণহত্যাকারী। এই যে আমি কয়েকটা অভিযোগ বললাম, কর্তৃত্ববাদী শাসন 1, 2 নম্বরে ভিন্ন মত দমন, 3 নম্বরে দুর্নীতি, 4 নম্বরে দলীয়করণ এবং পরিশেষে গণহত্যাকারী। এই যে বড় বড় মেজর 5টি 6টি অভিযোগ, যে অভিযোগগুলোর মধ্যে অন্যান্য অনেক ছোটোখাটো অভিযোগও আছে। এই দলটি 1 বছরের অধিক সময় হলো বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় চ্যুত হয়েছেন, তাদের ক্ষমতার পতন হয়েছে। তারপরে এই বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক এবং বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা স্বয়ং কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন জাতির উদ্দেশ্যে। সেই বিষয়গুলো আপনাদেরকে জানাবো। তারপরে আমি আমার শিরোনামের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি দায়িত্ব নেওয়ার পরে বিদেশি এক সংবাদ মাধ্যমে, অর্থাৎ তিনি লন্ডনে গেলেন নিজস্ব ব্যক্তিগত একটা ট্রফি নেওয়ার জন্য, রাষ্ট্রীয় টাকা খরচ করে। সেখানে চ্যাথাম হাউসে বক্তব্যের মাঝে সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, প্রশ্নের উত্তরে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, আওয়ামী লীগকে কি রাজনৈতিক দল বলা যায়? প্রশ্ন অধ্যাপক ইউনূসের। তার মানে যে কথাটা তিনি বোঝানোর চেষ্টা করছেন যে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দলই না। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। আমি মাঝখানে একটা আওয়ামী লীগের সমর্থক কর্মী এবং নেতাদের জন্য ভালো খবর দিই। তা হলো দৈনিক ইনকিলাব পত্রিকায় এটা শিরোনাম হয়েছে, আওয়ামী লীগের নিয়ন্ত্রণ হাসিনার পরিবারেই থাকছে। অর্থাৎ আওয়ামী লীগের নিয়ন্ত্রণ কোথাও যাচ্ছে না, হাসিনা পরিবারেই থাকছে। হয়তোবা জয়, হয়তোবা পুতুল, নয় শেখ রেহানার কোনো উত্তরস্বরী, কিন্তু হাসিনা পরিবারেই থাকছে। এখন যে প্রশ্নটা সামনে চলে আসতেছে, প্রথমে যদি আমরা ধরি বাংলাদেশের সাধারণ মানুষ, তারা অধিকাংশ এই দলটার উপর কী জন্য ক্ষিপ্ত ছিল, কী জন্য তারা রাজপথে নেমেছিল, এই বিষয়টা আমরা সবাই জানি। অনেকে অনেকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেন, কিন্তু বাস্তব কথা হলো এই সরকারের আমলে গত
3টি নির্বাচন, যে নির্বাচন এই সরকারের মানে তৎকালীন সরকারের ব্যর্থতা বলেন, ভুল বলেন অথবা অভিযোগ বলেন, যাই বলেন না কেন, আমি ভুলই বলব। এজন্য যে গত 3টা নির্বাচনে তারা এরকম কোনো পরিবেশ তৈরি করতে পারেননি যেখানে সার্বজনীন গ্রহণযোগ্যতা পাবে, সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারে। তারা নির্বাচন করেছেন এবং অন্যকে দোষ দিয়েছেন যে কেউ যদি নির্বাচনে না আসে আমরা কী করতে পারি। কিন্তু এইটা আমি মনে করি তাদেরই ভুল, তাদেরই ব্যর্থতা। কেন অন্যরা আসবে না, কেন সেই পরিবেশ আপনি তৈরি করতে পারলেন না? যাই হোক, এগুলো নিয়ে সমালোচনা বা আলোচনা করার কিছু নাই। আমি প্রথমেই যেটা বললাম যে অনেক অভিযোগ এই দলের বিরুদ্ধে, অনেক অভিযোগ। তারপরও 1 বছর পরে এই দলটা কিভাবে বাংলাদেশের জন্য অপরিহার্য হয়ে উঠল। এখন প্রশ্ন উঠতেছে যে বিতর্কিত 3 জাতীয় নির্বাচনের দায়ী কারা? এখন শুধু সেই আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটার দিকেই অভিযোগ আসতেছে না, এখন অন্যদেরও অভিযোগ খোঁজা হইতেছে। যেমন ধরেন সরকারের খুবই কাছাকাছি, খুবই ঘনিষ্ঠভাবে যারা আছেন তারা বলতেছেন যে আওয়ামী লীগের দোসর হিসাবে জাতীয় পার্টি এবং 14 দলের কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। তারা রাজনৈতিক দলের নিষিদ্ধ চাচ্ছে না, তারা চাচ্ছে কর্মকাণ্ড নিষিদ্ধ। মানে আওয়ামী লীগের মতো সবই ঠিক আছে, বিচার সুষ্ঠু আছে, সুন্দর আছে, বিচার মানে কিন্তু তালগাছ আমার, এরকমই বিষয়টা। কর্মকাণ্ড নিষিদ্ধ মানে কি একটা রাজনৈতিক দলের? আমার পয়েন্টগুলো আপনারা মনে রাখুন। তারপরে যে প্রশ্নটা সামনে আসতেছে যে সামনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারিতে হওয়ার কথা, এখনও অনিশ্চয়তা, নির্বাচনটা কি আদৌ হবে নাকি হবে না। সেই নির্বাচনে আমরা যতটুকু দেখতে পাচ্ছি আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ, অপরদিকে নির্বাচন কমিশন বলতেছে যদি আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা বাতিল না করা হয়, না করা হয়, তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এখন স্বাভাবিক অর্থে প্রশ্ন ওঠে যে আওয়ামী লীগ নির্বাচন থেকে বাদ পড়ায় কাদের সুবিধা হলো? এই প্রশ্নটা এখন বড় বড় সংবাদ মাধ্যম, পত্রিকা তারা হেডলাইন করে তারা নিউজ ছাপাইতেছে। এখন আমি আলোচনার শেষ প্রান্তে চলে আসছি। আমার যতটুকু নিউজ জানানোর কথা আপনাদেরকে জানিয়ে দিলাম। এই যে আমি আবার একটু অভিযোগগুলো বলি, কর্তৃত্ববাদী শাসন, ভিন্ন মত দমন, দুর্নীতি ও দলীয়করণ, শেষে গণহত্যা। অবশ্য এই দলটি গণহত্যার দায় বর্তমান সরকারের উপরই চাপাতে চায় এবং সেই মাফিকই তারা বক্তব্য দেন। এখন এত এত অভিযোগ থাকা সত্ত্বেও কেন অপরিহার্য হয়ে উঠল? আপনি সোশ্যাল মিডিয়াতে যান, সাধারণ মানুষের কথা শুনেন। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের এই বাংলাদেশে প্রচলন আছে কারো পৌষ মাস, কারো সর্বনাশ। কেউ আরামে থাকে, কেউ নদীর জলে ভাসে। এই প্রবাদটা, এই কথাগুলো নিতান্তই বাস্তব কথা। আওয়ামী লীগের যখন ক্ষমতাচ্যুত হলো, তারা যখন ভরাডুবি হলো, জনরোষের কারণে তারা যখন দেশ ত্যাগ করতে বাধ্য হলো, আত্মগোপনে যেতে বাধ্য হলো, ক্ষমতা ছেড়ে চলে যেতে বাধ্য হলো, আওয়ামী লীগের তখন সর্বনাশ। আর পৌষ মাস কাদের? বর্তমান সরকারে যারা আছেন, বর্তমান বাংলাদেশের রাজনীতিতে যারা ফ্রন্ট পেজে আছেন। এখন 2024 সালের 5ই আগস্ট থেকে 2025 সালের আজকে সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত দেখেন তো বর্তমান সরকারের পৌষ মাস নাকি সর্বনাশ। যদি বর্তমান সরকারের পৌষ মাস থাকে তাহলে আওয়ামী লীগের সর্বনাশই আছে। আর যদি বর্তমান সরকার সর্বনাশের ভূমিকায় থাকে, নদীর জলে ভাসমান অবস্থায় থাকে, তাহলে অবশ্যই আওয়ামী লীগের পৌষ মাস। এই যে আমি জাস্ট সম্পূর্ণ আলোচনাটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আপনাদের অবশ্যই বিবেক বুদ্ধি যুক্তি আছে, আপনারা বুঝুন, বোঝার চেষ্টা করুন। এই দলটি ক্ষমতাচ্যুত হওয়ার পরে বাংলাদেশে আমরা কি দেখতে পেয়েছি? আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ নয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিরাপদ নয়, বাংলাদেশের মুক্তিযোদ্ধারা নিরাপদ নয়,
বাংলাদেশের সার্বভৌমত্ব নিরাপদ নয়, বাংলাদেশের সাধারণ মানুষ নিরাপদ নয়, বাংলাদেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নাই, লাশের নিরাপত্তা নাই, ম্যানহলের ঢাকনার নিরাপত্তা নাই, বললে অনেক কথা বলা যাবে। এগুলো হচ্ছে এই সরকারের ব্যর্থতা, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতাই আমি বললাম এতক্ষণ। তাহলে একজনের ব্যর্থতা, একজনের সফলতা। এখন সাধারণ মানুষ অপরিহার্য হিসেবে আওয়ামী লীগকে দেখতেছে, বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক অপরিহার্য হিসেবে দেখতেছে। তারা যুক্তি দিচ্ছে আওয়ামী লীগের গত 3টা নির্বাচন যদি প্রশ্নবিদ্ধই হয়, আওয়ামী লীগের গত 3টা নির্বাচন যদি অগ্রহণযোগ্যই হয়, তাহলে আওয়ামী লীগ 14 দল এবং জাতীয় পার্টি এই বিশাল 50-60% জনগণের প্রতিনিধিত্বকে দূরে রেখে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যদি অনুষ্ঠিত করা হয়, তাহলে সেই নির্বাচনটা কি প্রশ্নবিদ্ধ হবে না? সেই নির্বাচনটা কি গ্রহণযোগ্য হবে? সেই নির্বাচনটা কি প্রশ্নের ঊর্ধ্বে হবে? নাকি গত সরকারের আমলে অনুষ্ঠিত নির্বাচনের চেয়েও অনেকাংশে ছাপিয়ে যাবে প্রশ্নের দিকে, অভিযোগের দিকে এবং গ্রহণযোগ্যতার দিকে? অগ্রহণযোগ্যতায় ভরা হবে। সেই প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম। আর অবশ্যই আমার এই শিরোনাম এবং আলোচনার দ্বারা আপনারা কতটুকু বুঝতে পারলেন কমেন্টে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো সময়। আল্লাহ হাফেজ।